যে জনরায়ের দিকে যাওয়া মানে কি, মানে হলো একটা নির্বাচন হয়ে যাওয়া। তো এখানে জনপ্রত্যাশাটা তৈরি হয়েছিল যাতে রাষ্ট্র সংস্কার হয়, এবং এই রাষ্ট্র সংস্কারটাই ছিল হলো এই জুলাই অভ্যুত্থানের একটা বেসিক বিষয়। রাষ্ট্র সংস্কার কেন প্রয়োজন? বিগত 54 বছর আমাদের রাষ্ট্রটা সঠিকভাবে চলে নাই। যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, তারা মানুষের মৌলিক অধিকারকে তারা কেড়ে নিয়েছে। ইভেন এই বিগত 54 বছরে বাংলাদেশে যাতে সুষ্ঠু নির্বাচন হতে পারে এই ধারণাটাই আসলে মানুষের মধ্যে থেকে উঠে গেছে যে আসলে বাংলাদেশে কোনো ভালো নির্বাচন হওয়ার মতো পরিবেশই কোনো দিন হবে না। তো এজন্যেই আসলে এই সংস্কার প্রয়োজন এবং মৌলিক সংস্কার প্রয়োজন। তো এখন বাকি এই সংস্কারগুলো রেখে যদি আমরা বলি যে তাহলে জনগণের রায় নিয়ে আমরা পরে করব, মোশাররফ ভাইরা যেটা বলতে চাচ্ছেন, এবং তিনি আরেকটা কথা বলেছেন যে 31 দফার বাইরে কি আছে। তো যদি 31 দফায় যে এখন যে সংস্কার কমিশন যেই সংস্কারের প্রস্তাব, বিশেষ ঐক্যমত কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে এগুলো যদি সব 31 দফায় থাকতো তাহলে তো আলোচনারই প্রয়োজন থাকতো না অনেকটা। কারণ আমরা দেখছি যে মূল জায়গায় গিয়ে আসলে যখন এখানে বিএনপি দ্বিমত করে তখনও সেটা মানে বেঁধে যাচ্ছে। তো যেমন এখানে রাষ্ট্রের যে মূল জায়গা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিয়োগ, অতীতে আমরা যেটা দেখিয়েছে এসেছি যে এখানে প্রধানমন্ত্রীর প্রস্তাবে রাষ্ট্রপতি দিয়ে এসেছে। একটু আগে আমরা আলোচনা করতেছিলাম যে অনেক সময় রাষ্ট্রপতি অনেক কিছু জানতোই না কিন্তু হয়ে যেত। যাই হোক, এখন তার মানে সরকার যা চাইতো তাই হতো। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যেমন আপনার কি বলে এটাকে নির্বাচন কমিশন, তারপরে গুরুত্বপূর্ণ দুটি জায়গায় একমত হয়েছে, নির্বাচন কমিশন গঠন এবং স্বাধীন পুলিশ কমিশন। এখানে তো তারা একমত হয়েছে যেটি নির্বাচনের সঙ্গে সরাসরি যুক্ত। অন্য প্রতিষ্ঠানগুলোতে বলা হচ্ছে যে শুধু সাংবিধানিক প্রতিষ্ঠান না, এখানে আরও কিছু বিষয় আছে। মানে রাষ্ট্রটা সঠিকভাবে ফাংশন করার জন্য দুর্নীতি দমন কমিশন, তারপরে পিএসসি, তার মানবাধিকার কমিশন এবং মহা হিসাব রক্ষক এবং নিয়ন্ত্রক, এই বিষয়গুলো আছে। তো এখন সেখানে সংস্কার কমিশন থেকে চমৎকারভাবে এইভাবে একটা প্রস্তাব নিয়ে এসেছিল যে এই কমিশনগুলো এককভাবে সরকার পক্ষ বা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মধ্যে থাকবে না, বরং এগুলোর জন্য একটা ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল হবে, এনসিসি, যেটা তারা প্রথমে প্রস্তাব নিয়ে এসেছিল। তা এটা যখন তীব্র বিরোধিতার মুখে পড়লো, বিএনপি এবং তাদের এলাই যারা আছে তারা যখন বিরোধিতা করলো যে না এটা হবে না, তখন তারা আবার আরেকটু লাইট একটা প্রস্তাব নিয়ে আসলো যে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি, মানে যাতে একটু সফট হয়। তা সেক্ষেত্রেও কিন্তু তারা এটা মানলো না যে না এখানে আলাদা করে এখানে কমিটি প্রয়োজন নেই। তো তার মানে কি? তার মানে অতীতে যেভাবে এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হয়েছে এর বাইরে ওনারা যেতে চাচ্ছেন না। তাহলে কি হবে? তাহলে তো সেই আগের অবস্থায় আবার ফিরে যাবে। তা এটা একটা মৌলিক জায়গা। এখানে কিন্তু 31 দফায় এটা কিন্তু নাই। ওনাদের 31 দফা এটা থাকলে আমরা অনেক খুশি হতাম, কিন্তু বাস্তবতা হলো এটা নেই। আরেকটা মৌলিক জায়গা হলো যে নির্বাচন ব্যবস্থা। আমরা এটা বলে এসেছি যে অতীতে সংকট তৈরি হয়েছে নির্বাচন ব্যবস্থা নিয়ে প্রধানত। তা এখন সেই নির্বাচন ব্যবস্থা রেখেই যদি আবার আমরা নির্বাচনে যাই তাহলে কি হবে? এটা মোশাররফ ভাই এখানে আছেন, গতকালকে যে রাউজানে হলো ওনাদের সিনিয়র একজন লিডার সেখানে আহত হইলেন, রক্তাক্ত হইলেন। এমন কিন্তু সামনে নির্বাচন, ওনাদের সংকট বেশি হবে। বড় বড় নেতারা এলাকায় গিয়ে সেখানে কর্মীদের দ্বারা লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন, এই জাতীয় ঘটনা কিন্তু ওনাদের এখানে বেশি হবে। তো আমরা চাচ্ছি এই সংঘাত, সহিংসতা এগুলো যাতে সামনে না হয়, এই জন্য আমরা একটা নির্বাচনের বিকল্প পদ্ধতি আমরা প্রস্তাব করেছি। তো এখন সেটা নিয়ে আলোচনা হতে পারে। তো এখন উনি মোশাররফ ভাই আজকেও আবার শুরুতে এটা বললেন নতুন একটা প্রস্তাবনা নিয়ে আসলো। নতুন প্রস্তাবনা কেন? যেহেতু মানুষ পেছনের পুরাতন জিনিস দেখতে চায় না, এই জন্যই তো নতুন, তাই না? বিগত দিনে রাষ্ট্র যেভাবে চলেছে মানুষ এটা চায় না। এই জন্যে আমরা বলেছি নতুন নির্বাচন ব্যবস্থা, পিআর পদ্ধতির ব্যবস্থা হলে কি হবে, এভাবে আর ওনাদের বড় বড় নেতাদেরকে লাঞ্ছিত হতে হবে না, এবং সেটা পার্লামেন্ট, কার্যকর পার্লামেন্ট হবে। এখন ওনারা যুক্তি দেখাচ্ছে যে জনগণ জনপ্রতিনিধি পাবে না, তারা মানুষ দেখে ভোট দিতে পারবে না। আচ্ছা ঠিক আছে, মানলাম এটা। তাহলে এখন আমরা উচ্চ কক্ষে কেন আপনারা চান না? যদি মনে করলাম যে নিম্ন কক্ষে আপনাদের এই সমস্যা আছে, ধরে নিলাম এটা, তো উচ্চ কক্ষে তো
এখানে আপনাদের প্রস্তাবে উচ্চকক্ষের যারা থাকবে, যারা মেম্বার থাকবে, তাদের তো কোনো আসন মানে এলাকা থাকবে না, তাহলে সেখানে আপনারা কেন পিআরের সম্মত হচ্ছেন না? তার মানে হলো আপনারা আসলে নতুন কোনো পদ্ধতি বা দেশটা নতুনভাবে এগিয়ে যাক, মানুষের প্রত্যাশা অনুযায়ী নতুন রাজনীতি আপনারা চান না, আপনারা সেই পুরাতন বন্দোবস্তের দিকে আবার ফিরে যেতে চান। মৌলিক সংস্কার শেষ করে সংস্কার বাস্তবায়ন করে নির্বাচন, এই দাবি কিন্তু কেউ করে নাই যে সংস্কার শেষ করতে হবে এবং সংস্কারের যে সনদটা এটার একটা আইনি ভিত্তি লাগবে, হ্যাঁ, এবং দায়বদ্ধতা লাগবে। এই আরেকটা বিষয় যে মোশাররফ ভাই বলছেন যে যারা এই নির্বাচনের ব্যাপারে সংশয় শঙ্কা প্রকাশ করুক, কাজ হবে না। ওনার নেতা তারেক রহমান সাহেব কিন্তু নিজেই শঙ্কা প্রকাশ করেছেন যে এই সরকার আসলে নিরপেক্ষ নির্বাচন করতে পারবে কি পারবে না, এটা উনি এই ব্যাপারে উনি স্পষ্ট শঙ্কা প্রকাশ করেছেন। এই সরকারের কর্মকাণ্ড নিয়ে কিছু সংখ্যা থাকেই, আপনিও জানেন। এখন বাকি তারেক রহমান বিএনপির প্রধান, মানে বড় দলের প্রধান, যখন বলে এই সরকারের উপরে যে শঙ্কা প্রকাশ করে যারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে কি পারবে না, তা এটা তো সরকারের বিষয়টা তো একটা কনসার্ন, বিশাল ব্যাপার। এখন আমাদের আশঙ্কা হলো যে আসলে এই সরকার নির্বাচন এই সরকার দিবে কিনা। না না না, এখন না না, তারেক রহমান যখন, জনাব তারেক রহমান যখন এই জাতীয় শঙ্কা প্রকাশ করে, তাহলে বুঝতে হবে এই সরকারের প্রতি তারেক রহমানের আস্থা নেই। তো যাদের প্রতি আস্থা নেই তাদের দিয়ে ভালো নির্বাচন এরা আশা প্রত্যাশা করে না যেহেতু, অতএব হয়তো নতুন কোনো সরকারও আমরা হয়তো দেখতেও পারি। এটা একটা আশঙ্কা কিন্তু আমাদের মধ্যে আছে। আর একটা বিষয় হলো যে 1 বছর চলে গেল, এখনও পর্যন্ত আপনি যে প্রশ্নটা মোশাররফ ভাইকে বলছিলেন জনাব তারেক রহমানকে নিয়ে, তিনি দেশে আসেন নাই, বলছেন আসবেন। আমাদেরও কিন্তু শঙ্কা আছে নি এখন দেশে আসবেন কি আসবেন না, কারণ এই শঙ্কাটা তৈরি হয়েছে গত 3 দিন আগে ওনাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা সাক্ষাৎকার থেকে। সে সাক্ষাৎকারে যখন প্রথম আলো সাংবাদিক জিজ্ঞেস করছেন যে তারেক রহমান আসা প্রয়োজন কেন, হ্যাঁ অবশ্যই প্রয়োজন, তো আসছেন না কেন, তখন তিনি বললেন একটা মামলা আছে, এই মামলাটা নিষ্পত্তি হলেই আসবেন। তো মামলাটা কি, তারপরে হয়তো মামলাটাও বলছেন যে এই মামলা আছে। তো তাহলে মামলা নিষ্পত্তি কিভাবে হবে? 1 বছর তো হইল, এখন মামলায় যদি উনি কনভিক্টেড হয়ে যান তাহলে কি আসবেন? মানে এটারও তো হয়তো সম্ভাবনা থাকতে পারে, যেহেতু আদালত, আইন আদালতের বিষয়, আমরা তো কিছুই নিশ্চিত বলতে পারি না। তাহলে মামলার জন্য যদি তারেক রহমান গত 1 বছর দেশে আইসা না থাকেন, তাহলে সামনে এই মামলাটা নিষ্পত্তি কিভাবে হবে এটা তো আমরা কেউ জানি না। তারেক রহমান কি জানেন কিনা জানি না, ওনারা কি জানেন কিনা জানি না। তাহলে এটাও তো একটা অনিশ্চিত বিষয়। তো এই জন্যও কি নির্বাচন বিলম্বিত হচ্ছে কিনা এই নিয়েও কিন্তু আমাদের আশঙ্কা আছে, আশঙ্কার জায়গা আছে। জানতে চাই আমি 1 মিনিটে, সেটা হচ্ছে জাহিদ ভাই যেটি বললেন যে এক হলো রাজনৈতিক আলোচনা, রাজনৈতিক বিতর্ক যেটি আপনারা করছেন নির্বাচন কমিশনে, সেটি একটি বিষয়, সুন্দর গণতান্ত্রিক একটি চরিত্রের বহিঃপ্রকাশ। এর বাইরে নির্বাচন পেছানো বা নানা অজুহাত দেখানো এগুলো আসলে না না। এখন আমাদের যেই সেটি আসলে কতটা, আমাদের যে এজেন্ডাগুলো এগুলো অবশ্যই দেশের স্বার্থে, জনগণের কল্যাণে। আমাদের দলের কোনো এজেন্ডা নেই, মানে দলীয় স্বার্থে কোনো এজেন্ডা নেই, কোনো ব্যক্তির স্বার্থে কোনো এজেন্ডা নেই। এই জন্যে আমরা চাই যে আগামী নির্বাচনটা হোক। এখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানও বলেছেন একটা ঐতিহাসিক নির্বাচন হবে, স্মরণীয় নির্বাচন হবে। তো সেরকম একটা নির্বাচন হোক এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে একটা ভালো সরকার আসুক, সুশাসন প্রতিষ্ঠা হোক। অতীতে মাঝে মধ্যে ভালো 2-1টা নির্বাচন হয়েছে, সেই ভালো নির্বাচনের মধ্য দিয়ে ভালো সরকার আসে নাই, সুশাসন আমরা পাই নাই, দুর্নীতিমুক্ত দেশ আমরা পাই নাই। অতএব এই জন্যে আমরা বলছি যেন তেন একটা নির্বাচন আগের মতো নয়, বরং একটা ভালো নির্বাচন, এবং ভালো নির্বাচনের মধ্য দিয়ে আমরা ভালো একটা সরকার চাই, যেই সরকার দেশে সুশাসন দিবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, দুর্নীতিমুক্ত প্রশাসন দিবে।